কি ছিল ঢাকার নবাবদের ইতিহাস? প্রকৃতপক্ষে এই নবাবেরা আসলে কাদের নবাব ছিলেন? যদি তারা শুধু ঢাকার নবাব হন, তাহলে ঢাকা বাদে বাংলাদেশের অন্য স্থানগুলোর শাসন কাদের হাতে ছিল? আবার ভারতবর্ষই বা কোন শাসনের অধীনে ছিল? কৌতূহল বোধ করি এই নবাবের সমাপ্তি ও পরবর্তী প্রজন্ম নিয়েও। কোথায় আছেন তারা, ইত্যাদি ইত্যাদি অনেক কৌতূহল। আর সেই কৌতূহল মেটানো নিয়েই ঢাকার নবাবদের নিয়ে আমাদের আজকের ভিডিও। আর ইতিহাসের এমন অজানা তথ্য জানার জন্য আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনে ক্লিক করে দিন। তো এখন আসি মূল কথায়। 1739 সাল, সে সময় সমগ্র বাংলায় স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার নানা নবাব আলীবর্দী খানের শাসন বিদ্যমান। আর বাংলা বাদে সমগ্র মুঘল সাম্রাজ্যে হল মুঘল সম্রাট নাসিরউদ্দিন মোহাম্মদ শাহের শাসন। দিল্লির এই মুঘল সম্রাট নাসিরউদ্দিন মোহাম্মদ শাহের রাজ কর্মচারী ছিলেন খাজা আব্দুল হাকিম। এই খাজা আব্দুল হাকিমই হল ঢাকার নবাবদের প্রথম মাইগ্রেটর, যার অরিজিন হলো কাশ্মীর। এই খাজা আব্দুল হাকিমকে নিয়েই আমাদের আলোচনার শুরু। খাজা আব্দুল হাকিম ছিলেন একজন পুরোদস্তুর ব্যবসায়ী। তবে কাশ্মীরে ব্যবসা ভালো না হওয়ায় তিনি দিল্লিতে এসে মুঘল শাসক নাসিরউদ্দিন মোহাম্মদ শাহের রাজ দরবারে চাকুরি নেন। সেই সময় ভারতবর্ষ ছিল সম্পদে ভরপুর। তৎকালীন পারস্যের সুলতান নাদির শাহ সেই সম্পদের লোভে 1739 সালে দিল্লি আক্রমণ করেন। দিল্লির সম্রাট নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ ছিলেন সামরিক দিক দিয়ে দুর্বল। নাদির শাহ সেই সুযোগটাই গ্রহণ করেছিলেন। মাত্র 3 ঘন্টার যুদ্ধে তিনি দিল্লি দখল করেছিলেন। সেই সময় ঢাকা সহ বাংলার বিভিন্ন ভূখণ্ড বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব সরফরাজ খানের নিযুক্ত, যা পরবর্তীতে নবাব আলীবর্দী খানের নিযুক্ত বিভিন্ন নায়েবের মাধ্যমে এটি শাসিত বা পরিচালিত হতো। বাংলা যেহেতু মোগলদের থেকে স্বাধীন ছিল, সেহেতু নাদির শাহের আক্রমণের কোনো প্রভাব বাংলাদেশে পড়েনি। নাদির শাহের আক্রমণে ভীত হয়ে দিল্লির রাজকর্মচারী খাজা আব্দুল হাকিম, যিনি ঢাকার নবাবদের প্রথম মাইগ্রেটর, তিনি দিল্লি থেকে পালিয়ে বাংলাদেশে চলে আসেন। বাংলাদেশে এসে তিনি প্রথমেই সিলেটে আশ্রয় গ্রহণ করেন। সুতরাং বলা যায় যে ঢাকার নবাবদের পূর্বপুরুষদের এই দেশে প্রথম আগমনের জায়গা হলো সিলেট। সিলেটে এসে খাজা আব্দুল হাকিম কাশ্মীরের মতো আবারও ব্যবসা শুরু করেন এবং লাভবান হন। ব্যবসা ভালো হয়, তিনি কাশ্মীরে অবস্থান করা তার কিছু নিকট আত্মীয়দেরকেও সিলেটে আসতে অনুরোধ করেন। তার কথা মতো খাজা আব্দুল কাদির ও খাজা আবদুল্লাহ কাশ্মীর থেকে সিলেটে আসেন। রক্তের সম্পর্কের দিক দিয়ে বিচার করলে এই খাজা আবদুল্লাহ, যিনি খাজা আব্দুল কাদিরের অনুরোধে বাংলাদেশে এসেছিলেন, তিনি হলেন ঢাকার নবাবদের আসল পূর্বপুরুষ। খাজা আবদুল্লাহ পরবর্তীতে সিলেটে থেকে ঢাকা আসেন এবং ঢাকার বেগম বাজারে এসে ব্যবসা শুরু করেন। সেই সময় ঢাকা ছিল বাংলার নবাবী আমলে নিযুক্ত নায়েবের মাধ্যমে শাসিত এলাকা। পরবর্তীতে খাজা আবদুল্লাহ উপনিবেশিক আমলে পূর্ব বাংলার সর্ববৃহৎ জমিদারির নাম ঢাকা নওয়াব এস্টেট। ঢাকা নওয়াব এস্টেটের সূচনাকারী খাজা হাফিজুল্লাহর পিতা খাজা আবদুল্লাহ, যিনি খাজা আব্দুল হাকিমের অনুরোধে ব্যবসায়ের উদ্দেশ্যে বাংলাদেশে এসেছিলেন। রক্তের সম্পর্কের দিক দিয়ে এই খাজা আবদুল্লাহ হল ঢাকা এস্টেট নবাবদের পূর্বপুরুষ। খাজা আবদুল্লাহর 4টি পুত্র সন্তান হয়। এই 4 সন্তানের মধ্যে একজন হলেন খাজা হাফিজুল্লাহ। তিনি খুব মেধাবী ব্যবসায়ী ছিলেন। ঢাকার বেগম বাজারে থেকে তিনি খুব ভালো ব্যবসা করতে থাকেন। তার দিন দিন ব্যবসায় উন্নতি হতে থাকে। বাংলায় ততদিনে নবাব মুর্শিদ কুলি খানের প্রতিষ্ঠিত নবাবী আমলের সমাপ্তি ঘটেছে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন বিদ্যমান। 1793 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে জমিদারি ব্যবস্থাপনা সংক্রান্ত নতুন নীতিমালা হিসেবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রণয়ন করেন। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে খাজনা বাকি পড়ায় মুঘল আমল থেকে চলে আসা জমিদারিগুলির দুর্দিন শুরু হয় এবং অনেক পুরনো বনেদি জমিদার তাদের জমিদারি হারান। এই বন্দোবস্তের পরেও যারা জমিদারি ক্রয় করেছিল, তাদের অনেকের জমিদারি আবার নিলামে ওঠে। নব্য পুঁজিপতি ব্যবসায়ী বা বনিয়ারা নিলামে ওঠা এইসব জমিদারি ক্রয় করে ব্যবসায়ী থেকে জমিদার হিসেবে আত্মপ্রকাশ করেন। এই প্রেক্ষাপটে মৌলভী খাজা হাফিজুল্লাহ 1806 সালে বাকেরগঞ্জে প্রথম জমি ক্রয় করেন। ক্রয় করতে থাকেন একের পর এক জমিদারি। খাজা হাফিজুল্লাহর ক্রয়কৃত জমিদারির মধ্যে উল্লেখযোগ্য ছিল
ময়মনসিংহ জেলার আতিয়া পরগনা বর্তমানে টাঙ্গাইল, সুন্দরবনের আয়লা, টিয়ারখালী ও ফুলঝুরি পরগনা। খাজা হাফিজুল্লাহ তার জীবদ্দশায় তার ভাতিজা খাজা আলিমুল্লাহকে উত্তরাধিকারী দিয়ে করে যান। খাজা আলিমুল্লাহ ঢাকা নওয়াব এস্টেট পরিচালনা করেন 1843 থেকে 1846 সাল পর্যন্ত। খাজা আলিমুল্লাহ সম্পর্কে কিছু বলার পূর্বে ঢাকা নওয়াব এস্টেট সম্পর্কে কিছু কথা বলা প্রয়োজন। ঢাকা নওয়াব এস্টেট প্রতিষ্ঠিত হয় 1846 সালে। এই এস্টেটের প্রতিষ্ঠাতা হলেন খাজা আলিমুল্লাহ। প্রকৃতপক্ষে এই এস্টেটের মূল ব্যবসা হল এস্টেটের নামে ক্রয়কৃত সমস্ত সম্পত্তি ও বিভিন্ন স্থানের জমিদারি ও পরগনাসমূহ। এই এস্টেটের একজন পরিচালক থাকবেন এবং এই পরিচালকই নওয়াব বা নবাব হিসেবে ভূষিত হবেন। খাজা আলিমুল্লাহ হলেন ঢাকা নওয়াবী এস্টেটের প্রবক্তা। তার চাচা খাজা হাফিজুল্লাহর কোনো যোগ্য উত্তরসূরি ছিল না। এজন্য তিনি তার ব্যবসার কৌশলে ভাইয়ের ছেলে খাজা আলিমুল্লাহকে শিখিয়ে দিয়ে যান। তার মৃত্যুর পর খাজা আলিমুল্লাহ সমস্ত সম্পত্তির মালিক হন। খাজা আলিমুল্লাহ তার চাচা হাফিজুল্লাহর মতোই বিচক্ষণ ছিলেন। খাজা আলিমুল্লাহ বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, ত্রিপুরা জেলার বিস্তর জমিদারি ও বহু সংখ্যক নীলকুঠি ক্রয় করেন। তিনি মহাজনী কারবার করতেন এবং ঢাকা ব্যাংকের একজন প্রধান অংশীদার ও পরিচালক ছিলেন। খাজা আলিমুল্লাহর প্রভাব প্রতিপত্তিতে উদ্বুদ্ধ হয়ে অনেক সম্ভ্রান্ত মুসলিম পরিবার তাদের ভূসম্পত্তি পরিচালনার জন্য তাকে মোতায়েন নিযুক্ত করেন। তার সময় খাজা পরিবারের ধন সম্পত্তি পুরোপুরি একটি একক স্টেটে পরিণত হয় এবং তাদের খ্যাতি সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। খাজা আলিমুল্লাহ তার নিজের সহায় সম্পত্তি মৃত্যুর পরেও অটুট রাখার নিমিত্তে তা একটি ট্রাস্ট ফান্ডের অধীনে এনে একজন উপযুক্ত উত্তরাধিকারীর কর্তৃত্বাধীনে রেখে যেতে মনস্থির করেন। সার্বিক দিক বিচার করে তিনি পুত্র আব্দুল গনিকে উপযুক্ত বিবেচনা করেন এবং 1846 সালে একটি ওয়াকাফনামা ও কয়েকটি দানপত্র দলিল সম্পাদন করে যাবতীয় সম্পত্তি ও ব্যবসায়িক কারবার তার কর্তৃত্বে ছেড়ে দেন এবং অন্যান্য পুত্রকন্যা এবং আত্মীয় স্বজনদের জন্য ভাতা ধার্য করে দেন। উক্ত ওয়াকাফ দলিলকে ঢাকা নওয়াব পরিবারের প্রভাবের মূল চাবিকাঠি বলা হয়। তার মৃত্যু হয় 1854 সালে। মৃত্যুর পূর্বেই তিনি 1846 সালে পুত্র আব্দুল গনিকে নওয়াবী এস্টেটের নওয়াব নিযুক্ত করেন। নওয়াব খাজা আব্দুল গনি, জন্ম 1813, মৃত্যু 1896। ঢাকার নওয়াব এস্টেট পরিচালনা করেন 1846 থেকে 1896 সাল পর্যন্ত। খাজা আব্দুল গনি ছিলেন পিতা খাজা আলিমুল্লাহর মাধ্যমে নিযুক্ত এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে খেতাবপ্রাপ্ত প্রথম নওয়াব। 1846 সালে তিনি ঢাকার নওয়াব পরিবারে অর্থাৎ নওয়াবী এস্টেটের নওয়াব নিযুক্ত হন। খাজা আব্দুল গনির ইংরেজ শাসকদের সাথে তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সখ্যতা গড়ে ওঠে। তখন তার বয়স মাত্র 27 বছর। সুসম্পর্কের ধারাবাহিকতায় 1857 সালে সিপাহী বিপ্লবের সময় তিনি ইংরেজদের অর্থ, হাতি, ঘোড়া, নৌকা সব কিছু দিয়ে খুবই সক্রিয়ভাবে সাহায্য করেছিলেন। সেই জন্য বাংলার শাসক হ্যালিডের রিপোর্টে গনি মিয়ার নাম বিশেষভাবে উল্লেখ করা হয়। 1860 সালে ঢাকায় মুসলিম শিয়া সুন্নিদের দাঙ্গা যখন ইংরেজ সরকার থামাতে ব্যর্থ হয়েছিল, তখন নবাব আব্দুল গনি নিজের চেষ্টায় 3 দিনের মধ্যে ঢাকা শহরকে শান্ত করেছিলেন। 1867 সালে ভাইসরয় তাকে আইন পরিষদের সদস্য হিসেবে মনোনীত করেন এবং 1868 সালে কেসিসিআই অর্থাৎ কিং কম্পানিয়ান অফ দ্য অর্ডার অব দ্য স্টার অফ ইন্ডিয়া উপাধি লাভ করেন। 1875 সালে তাকে বংশানুক্রমিক নবাব উপাধি দেওয়া হয়। ঢাকা শহরে নবাব আব্দুল গনির প্রভাব প্রতিপত্তির প্রতীক ছিল আলী মিয়ার ক্রয়কৃত রংমহল, যা বর্তমানে আহসান মঞ্জিল নামে পরিচিত। তিনি বাড়িটিকে মেরামত করে ছেলে আহসানুল্লাহর নামে নামকরণ করেন। বাড়িটি ঢাকাবাসীর কাছে নবাব বাড়ি হিসেবেই বেশি পরিচিত ছিল। ঢাকা শহরের শাহবাগ, বেগুনবাড়ি সহ অনেক অংশেরই মালিক ছিলেন নওয়াব আব্দুল গনি। তিনি বেগুনবাড়িতে চা বাগান করেছিলেন। ঢাকায় পেশাদারি ঘোড়াদৌড় শুরু করেছিলেন বলে অনেকের মতে ঢাকার রেসকোর্স ময়দান আব্দুল গনির সম্পত্তি ছিল। তখন ঘোড়দৌড় ঢাকায় শহরে বিনোদন হিসেবে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। খাজা আব্দুল গনি ঢাকা শহরে প্রথম বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করেছিলেন। 1879 সালে নওয়াব আব্দুল গনির কেসিসিআই উপাধি পাওয়া এবং প্রিন্স অফ ওয়েলসের সুস্থ হয়ে ওঠা উপলক্ষে সরকারকে 50,000 টাকা দান করেছিলেন। তখন একটি কমিটি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ঢাকাবাসীর জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হবে। নওয়াব আব্দুল গনি আরও প্রায় 2 লক্ষ টাকা দান করেছিলেন এই প্রকল্পে। ব্যক্তিগত জীবনে আব্দুল গনি 2 বার বিয়ে করেছিলেন। তার সন্তানাদির সংখ্যা ছিল 6 জন। 1877 সালে খাজা পরিবারের
দায়িত্ব দিয়েছিলেন পুত্র আহসানুল্লাহর উপরে। 1896 সালে যেদিন তিনি পরলোক গমন করেন সেদিন ঢাকার সকল স্কুল, কলেজ, অফিস, আদালত বন্ধ ছিল। নবাব খাজা আহসানুল্লাহ, জন্ম 1846, মৃত্যু 1901। ঢাকার নবাবী এস্টেটের পরিচালনা করেন 1896 থেকে 1901 সাল পর্যন্ত। পিতার মৃত্যুর পর অর্থাৎ 1896 থেকে তিনি ঢাকা নবাবী এস্টেটের পরিচালনার দায়িত্ব পান। 1896 থেকে 1901 পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। জীবদ্দশায় তিনি অনেক দানশীলতার পরিচয় দেন। মাত্র 5 বছর সময়ের মধ্যে তিনি বিভিন্ন চ্যারিটিতে অন্তত 50 লক্ষ রুপি দান করেন। কুমিল্লা শহর প্রতিষ্ঠায় তিনি বিশেষ অবদান রাখেন, আর্থিক সহায়তা করেন। তার উল্লেখযোগ্য ভূমিকার কারণে প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ঢাকা মিডফোর্ড হসপিটাল, ইঞ্জিনিয়ারিং কলেজ যা বর্তমানে বুয়েট, এবং পটুয়াখালীতে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও আরও অনেক বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। 1901 সালের 16 ডিসেম্বর তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তারপরে ঢাকার নবাব হন তার পুত্র খাজা সলিমুল্লাহ, যার জন্ম 1871 সালে, মৃত্যু 1915 সালে। ঢাকা নবাব স্টেট পরিচালনা করেন 1901 থেকে 15 সাল পর্যন্ত। 1901 সালে পিতা খাজা আহসানুল্লাহর মৃত্যুর পরে নবাব স্টেট পরিচালনার দায়িত্ব বা মোতাল্লি নিযুক্ত হন পুত্র খাজা সলিমুল্লাহ। তিনি ছিলেন নিখিল ভারত মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তিনি বিশেষ ভূমিকা পালন করেন। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য তিনি ঢাকার রমনা এলাকায় নিজ জমি দান করেন। 1903 সালে বড়লাট লর্ড কার্জন ঢাকা সফরে এলে নবাব সলিমুল্লাহ পূর্ব বাংলার সমস্যাগুলো তুলে ধরেন। ওদিকে আসামের উৎপাদিত চা এবং অন্যান্য পণ্য বিদেশে রপ্তানির ব্যাপারে পরিবহন ব্যয় হ্রাসের উদ্দেশ্যে কলকাতার বদলে চট্টগ্রাম বন্দর ব্যবহারের চিন্তা করে ব্রিটিশরা। এই সাথে বেঙ্গল প্রেসিডেন্সির প্রশাসন বিকেন্দ্রীকরণের ভাবনাও চলতে থাকে। ব্রিটিশদের বাণিজ্যিক স্বার্থ এবং নবাবের আবেদন যুক্ত হয়ে খুব অল্প সময়ের ব্যবধানে বাংলা বিভাজনের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। এর প্রেক্ষিতে কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী ব্যবসায়ীদের তীব্র প্রতিবাদ সত্ত্বেও 1905 সালে পূর্ববঙ্গ ও আসাম নিয়ে একটি স্বতন্ত্র প্রদেশ গঠন করা হলো। যদিও এই বঙ্গভঙ্গ নিয়ে বাঙালি হিন্দুদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। 1906 সালে ফেব্রুয়ারিতে পাঞ্জাবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। আবার বঙ্গভঙ্গের প্রতিক্রিয়ায় সমগ্র ভারত জুড়ে হিন্দু জনগোষ্ঠীর প্রতিবাদ এবং মুসলিম বিদ্বেষের ঝড় বয়ে যাওয়ায় স্যার সলিমুল্লাহকে দারুণভাবে ভাবিয়ে তোলে। তিনি সর্বভারতীয় পর্যায়ে মুসলিম ঐক্যের কথা ভাবতে থাকেন। উল্লেখ্য, নবাব সলিমুল্লাহ যখন নবাব এস্টেটের পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন সেই সময় নবাব এস্টেটের অর্থনৈতিক অবস্থায় মন্দা চলছিল। যদিও নবাব এস্টেট তখনও ঋণের জারে জর্জরিত হয়নি। তখন নবাব সলিমুল্লাহ কর্তৃক মোতাল্লির দায়িত্ব গ্রহণকালেও জমিদারি মোটামুটি সচ্ছল ছিল। একটি হিসাব থেকে জানা যায় নবাব আহসানুল্লাহর মৃত্যুকালে নগদ টাকা, প্রমোসারি নোট এবং ব্যাংকে গচ্ছিত টাকার পরিমাণ ছিল 17 লাখ। সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড এবং দান খয়রাতের দিক থেকে তিনি তার পিতা এবং পিতামহের যোগ্য উত্তরাধিকারী ছিলেন। দান খয়রাত করা ছাড়াও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এবং রাজনীতিতে সক্রিয় হওয়ার কারণে তার প্রচুর অর্থ খরচ হয়, কিন্তু জমিদারি আয় খরচের তুলনায় তেমন বৃদ্ধি পায় না। ফলে তিনি ঋণ গ্রহণ করতে বাধ্য হন। উল্লেখ থাকে যে তিনি জনকল্যাণ কাজেই তার বিপুল অর্থ সম্পদ ব্যয় করেছেন। 1906 সালে নিখিল ভারত মুসলিম লীগ গঠনের জন্য ঢাকার মোহামেডান এডুকেশনাল কনফারেন্সের সভা অনুষ্ঠানের সকল ব্যয় তিনি নিজেই বহন করেন। ফলে তার ঋণের বোঝা বাড়তেই থাকে। মাড়োয়ারি এবং অর্থলগ্নকারী মহাজনদের নিকট থেকে গৃহীত ঋণের পরিমাণ ছিল 14 লক্ষ টাকা। ঋণদাতারা বিভিন্ন সময় বিভিন্নভাবে ঋণ পরিশোধের জন্য চাপ প্রয়োগ করতে থাকেন, কিন্তু জমিদারির আয় তেমন না থাকায় তিনি জমিদারির আয় থেকে এই ঋণ পরিশোধ করতে পারেননি। ঋণ পরিশোধ করতে তিনি সম্পত্তি বন্ধক রাখতে বাধ্য হন। ব্রিটিশ সরকারের নিকট সম্পত্তি বন্ধক রেখে 16,25,000 টাকা ঋণ গ্রহণ করে হিন্দু মহাজন এবং মাড়োয়ারিদের নিকট থেকে গৃহীত ঋণ পরিশোধ করেন। খাজা আতিকুল্লাহ পরিবারের অন্যান্যদের সমর্থন নিয়ে নবাব সলিমুল্লাহর বিরোধিতা শুরু করেন। একদিকে অর্থনৈতিক সংকট এবং অপরদিকে পারিবারিক কোন্দল, এই উভয় সংকটে নবাব সলিমুল্লাহর পক্ষে স্টেট পরিচালনা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ব্রিটিশ সরকার ইতোপূর্বে বিশেষ কতগুলি কারণে দেশীয় জমিদারদের মধ্যে যারা তাদের জমিদারি সফলভাবে পরিচালনা করতে অপারগ ছিলেন তাদের স্টেট ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণের জন্য 1879 সালে বেঙ্গল কোর্ট অফ
ওয়ার্ড অ্যাক্ট প্রণয়ন করেন। এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল স্টেট পরিচালনায় ব্যর্থ জমিদারি সরকারের অধীনে নিয়ে পরিচালনা করা এবং সকল খরচ মিটিয়ে উদ্বৃত্ত অর্থ স্টেটের অংশীদারগণের মধ্যে প্রাপ্য অংশমতো প্রদান করা। নওয়াব খাজা সলিমুল্লাহ খাজা পরিবারের এজমালি সম্পত্তি এবং তার নিজের সম্পত্তি কোড অফ ওয়ার্ডের অধীনে পরিচালনার সিদ্ধান্ত নেন। নওয়াব খাজা সলিমুল্লাহ তার নিজের অংশ কোড অফ ওয়ার্ডের অধীনে পরিচালনা করার জন্য ন্যস্ত করার পর নবাব এস্টেটের অন্যান্য অংশীদারগণও জমিদারি পরিচালনা করতে ব্যর্থ হন। একে একে অন্যান্য অংশীদারগণও তাদের নিজ নিজ অংশ কোড অফ ওয়ার্ডের অধীনে পরিচালনার জন্য ন্যস্ত করেন। পরবর্তীতে নওয়াব পরিবারের সর্বসম্মতিতে খাজা হাবিবুল্লাহ বাহাদুরকে স্টেটের মোতাল্লি বা পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়। নবাব খাজা হাবিবুল্লাহ বাহাদুর, যার জন্ম 1895, মৃত্যু 1958, ঢাকার নবাবী স্টেটের পরিচালনা করেন 1915 থেকে 1952 সাল পর্যন্ত। ঢাকার পঞ্চম এবং শেষ নবাব নবাব খাজা হাবিবুল্লাহ বাহাদুর। তার পিতা ছিলেন নবাব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুর। তার শাসনামলেই ঢাকার নবাব পরিবারের সম্পদ এবং জৌলুস কমতে থাকে এবং 1952 সালে ইস্ট পাকিস্তান স্টেট অ্যাকিউজিশন অ্যাক্ট দ্বারা যা চূড়ান্তভাবে বর্জন করতে হয়। নবাব হাবিবুল্লাহ বারবার চেষ্টা করেন তার পিতার রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার, কিন্তু পরিবারের অন্য সদস্য খাজা খয়রুদ্দিন এবং স্যার খাজা নাজিমুদ্দিনের শক্তিশালী রাজনৈতিক শক্তিভিত্তির কারণে তিনি ব্যর্থ হন। নবাব হাবিবুল্লাহ অ্যাসেম্বলি নির্বাচনে বাংলা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু তিনি তারই আত্মীয় এবং মুসলিম লীগের মনোনয়নপ্রাপ্ত খাজা খায়রুদ্দিনের কাছে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন। শেষের দিকে অসুস্থতার কারণে তিনি রাজনীতি থেকে দূরে সরে আসেন। তিনি আহসান মঞ্জিলের প্রাসাদ ছেড়ে দেন এবং ঢাকার পরিবাগে অবস্থিত গ্রিন হাউস নামে নবাবদের আরেক বাসস্থানে বসবাস শুরু করেন। 21 নভেম্বর 1958 তারিখে নবাব হাবিবুল্লাহ মৃত্যুবরণ করলে ঢাকার বেগম বাজারে নবাবদের পারিবারিক কবরস্থানে তাকে তার পিতার পাশে সমাহিত করা হয়। নবাব মেজর খাজা হাসান আশকারি ঢাকার শেষ নবাব ছিলেন। তিনি ঢাকার আহসান মঞ্জিলে জন্মগ্রহণ করেন। তিনি নবাব খাজা হাবিবুল্লাহ ও শাহরিয়ার বেগমের বড় সন্তান। 1958 সালে তার বাবার মৃত্যুর পর তিনি নবাব হন। মূলত তার বাবাই ছিলেন নবাবী প্রথা বিলুপ্ত হওয়ার পর শেষ নবাব, কিন্তু এর পরবর্তীতে যেহেতু তার নবাব হওয়ার সুযোগ ছিল, এজন্যই তাকেও নবাব বলা হয়। নবাব হাসান আশকারি 21 আগস্ট 1921 সালে জন্মগ্রহণ করেন। তিনি মক্তব থেকে তার প্রাথমিক শিক্ষা শেষ করেন। তারপর তিনি মুসলিম উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। তার মা মাত্র 10 বছর বয়সে মারা যান। তিনি 1940 সালে আলিগড় স্কুল ও কলেজ থেকে বিএ পাশ করেন। তিনি সেখানে একটি ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। তিনি সেই সময় কায়দা আজম পুরস্কার লাভ করেন। তিনি আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে 1942 সালে স্নাতক ডিগ্রি এবং 1944 সালে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে কমিশন অফিসার হিসেবে যোগদান করেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মায় জাপান আর্মিদের সাথে একটি যুদ্ধে আহত হয়ে চাকরি ছেড়ে দেন। দেশ বিভাগের পরে 1948 সালে তিনি পাকিস্তান আর্মিতে যোগ দেন। 1948 সালে তিনি সুরাটের নবাব হাফিজউদ্দিন খানের কন্যা বিলকিস শেহজাদিকে বিয়ে করেন। দম্পতির এক ছেলে ও 4 কন্যা আছে। তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অংশ ছিলেন। 1949 সালে তাকে নৈশেরা আর্মড কর্পাসে স্থানান্তরিত করা হয়। 1950 সালে তার চাচা খাজা নাজিমুদ্দিন পাকিস্তানের গভর্নর থাকাকালীন তাকে তার দেহরক্ষীর দায়িত্ব দেওয়া হয়। 1951 সালে তাকে পূর্ব পাকিস্তানে পাঠানো হয়। তবে 1954 সালে আবার রাওয়ালপিন্ডিতে তাকে স্থানান্তর করা হয়। তার বাবা নবাব খাজা হাবিবুল্লাহ 21 নভেম্বর 1958 সালে মৃত্যুবরণ করলে তিনি নবাব হন। তিনি পূর্ব পাকিস্তানে এসে রিক্রুটিং অফিসার পদে নিযুক্ত হন। হৃদরোগ থাকায় 1961 সালে মেজর থাকাকালীন তিনি সামরিক বাহিনী থেকে অবসরে যান। 1962 সালে নির্বাচন করেন এবং জয়লাভ করেন। তিনি প্রাদেশিক মন্ত্রিসভার সড়ক যোগাযোগ, রেল ও নৌমন্ত্রী হন। 1965 সালে তিনি ঢাকার চিফ ওয়ার্ডেন নিযুক্ত হন। দেশের সেবার জন্য তাকে হিলালি খিদমত পুরস্কার দেওয়া হয়। তিনি স্বাধীনতা যুদ্ধের আগ পর্যন্ত পূর্ব পাকিস্তান মুসলিম লীগের সভাপতি ছিলেন। তিনি ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের সভাপতি, পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্বাহী কমিটির সদস্য, পূর্ব পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন। স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের পক্ষ নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। 1975 সাল পর্যন্ত তিনি বাংলাদেশেই ছিলেন। 1974 সালের শেষ দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশে ভ্রমণে আসেন। তিনি তাকে পাকিস্তানে যেতে অনুরোধ করেন। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার নবাবকে
নিজের দেশে নিজের মানুষের কাছে থাকতে বলেন। কিন্তু হাসান আশকারি সাহেবের আগ্রহের কথা চিন্তা করে বঙ্গবন্ধু তাকে পাকিস্তানে যাওয়ার সম্মতি দেন। বাকি জীবন নবাব হাসান আশকারি সস্ত্রীক পাকিস্তানের করাচিতে বসবাস করেন এবং 1984 সালে সেখানেই পরলোক গমন করেন। তাকে করাচি সামরিক কবরস্থানে দাফন করা হয়। তার স্ত্রী 1995 সালে মারা গেলে তাকেও সেখানে কবর দেওয়া হয়। নবাবদের বংশধরেরা এখন কোথায় আছেন? ঢাকার নবাবদের অনেকেই এখনও পরিবাগে বসবাস করছেন। জানাবো সেই পরিবাগের ইতিহাস। যার নামের সঙ্গে পরিবাগ নামটি জড়িত, এবার তার প্রসঙ্গে কিছু জানা যাক। ঢাকার নবাব পরিবারের বিদেশী সদস্য পরিবানু নবাব খাজা আহসানুল্লাহর কন্যা। জন্ম 1884 সালের 1 জুলাই। তিনি গৃহশিক্ষকের কাছে আরবি, ফার্সি এবং ইংরেজি শিক্ষা লাভ করেন। শিখেছিলেন ঘোড়ায় চড়া, জমিদারি কাজকর্ম। 1900 সালে নবাব পরিবারের খাজা ভোলা মিয়ার সঙ্গে তার বিবাহ হয় এবং তিনি পুত্রকন্যা নিয়ে দিলকুশায় বাস করতেন। 1919 সালে পরিবানু 60 বিঘা জমিসহ শাহবাগ বাগানবাড়ির দক্ষিণ অংশ নবাব হাবিবুল্লাহর কাছ থেকে নিজ নিয়ন্ত্রণে নিয়ে নেন। এরপর থেকে তিনি ঢাকার সম্ভ্রান্ত মহিলাদের বেড়ানোর জন্য প্রতি শনিবার বাগানটি উন্মুক্ত রাখার ব্যবস্থা করেন। সম্ভবত সেই থেকেই লোকমুখে পরিবাগ নামটি বিশেষভাবে পরিচিত হয়ে ওঠে। 1920 সালে তিনি কন্যা জুলেখা বানুকে সঙ্গে নিয়ে প্লেনে করে ইংল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন। ঢাকার বিভিন্ন উন্নয়নে তিনি ও তার বোনেরা মিলে লক্ষাধিক টাকা ব্যয় করেন। পরবর্তীকালে ঢাকার নবাবদের সম্পত্তি ভাগাভাগি হয়ে গেলে পরিবাগের এই বাগানবাড়ির বেশিরভাগ অংশই নবাবজাদি আমিনা বানু এবং বিলকিস বানুর উত্তরাধিকারীদের অধীনে চলে যায়। পাকিস্তান আমলে আহসান মঞ্জিলের চেয়ে পরিবাগেই ঢাকার নবাব পরিবারের অধিক সংখ্যক খ্যাতিমান ব্যক্তি বাস করতেন। ঢাকার নবাবদের বংশধরদের মধ্যে এখনও কেউ কেউ এই পরিবাগেই বসবাস করছেন। অনেকেই আবার দেশ ছেড়ে বিদেশে রয়েছেন।